বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, সৃষ্টি কলেজ অফ টাঙ্গাইলের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমার আলোচনার বিষয় রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায়ের সঞ্চয়ী কোষ বা ব্যাটারি, আর কি লেড স্টোরেজ ব্যাটারি। আমি আলোচনা করব লেড স্টোরেজ ব্যাটারি। তাহলে তার আগে বলি আমি রিচার্জেবল ব্যাটারি, একটা রিচার্জেবল ব্যাটারি, একটা নন রিচার্জেবল ব্যাটারি। তুমি দেখবা যে তোমার ঘড়িতে বা তোমার ক্যালকুলেটরের মধ্যে একটা ছোট্ট ব্যাটারি আছে, ছোট্ট মতো একটা ব্যাটারি, যেটাকে আমরা বলি কি লিথিয়াম ব্যাটারি। এটা চার্জ শেষ তারপরে ফেলে দিতে হয়। বাট তোমার বাসায় যে আইপিএস এর ব্যাটারি বা তুমি আগে যে গ্রাম অঞ্চলে যে মাইক বাজানোর জন্য যে ব্যাটারি, এটা দেখবা বারবার যতবার খুশি কি তোমার ব্যবহার করা যাচ্ছে, অর্থাৎ চার্জ শেষ আবার পুনরায় চার্জ করতেছো আবার ব্যবহার করতেছো। তো আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সে এরকম একটা ব্যাটারি, যেটা হচ্ছে রিচার্জেবল ব্যাটারি। তাহলে রিচার্জেবল ব্যাটারি কি? যে ব্যাটারি বা কোষে বিদ্যুৎ উৎপাদনের পর, যে ব্যাটারি বা কোষে বিদ্যুৎ উৎপাদনের পর বিক্রয়কের ঘনমাত্রাকে পূর্বাবস্থায় ফিরিয়ে এনে পুনরায় বিদ্যুৎ উৎপাদন করা যায়, সেই ব্যাটারি বা কোষকেই আমরা রিচার্জেবল ব্যাটারি বলি। আমি কি বলছি? যে ব্যাটারি বা কোষে বিদ্যুৎ উৎপাদনের পর বিক্রয়কের ঘনমাত্রাকে পূর্ব অবস্থায় ফিরিয়ে এনে পুনরায় বিদ্যুৎ উৎপাদন করা যায়, পুনরায় বিদ্যুৎ উৎপাদন করা যায়, তাকে আমরা কি বলি? রিচার্জেবল ব্যাটারি বা সঞ্চয়ী কোষ আর কি। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই যে ব্যাটারি, রিচার্জেবল ব্যাটারিগুলোর মধ্যে একটা ব্যাটারি হচ্ছে আমার লেড স্টোরেজ ব্যাটারি। আমি আজকে আলোচনা করব যে লেড স্টোরেজ ব্যাটারিটা কি। দেখো আমি একটা এখানে চিত্র অর্ধেকটা অঙ্কন করে রেখেছি, যে এটা হচ্ছে লেড স্টোরেজ ব্যাটারির। তোমাকে অবশ্যই একটা ব্যবহার করতে হবে কি, একটা লেডের পাত, যেটা অ্যানোড হিসাবে কাজ করবে। লেড স্টোরেজ ব্যাটারিতে একটা কি থাকবে? লেডের পাত থাকবে, যেটা অ্যানোড হিসাবে কি ক্যাথোড হিসাবে অ্যানোড হিসাবে কাজ করবে। আর আরেকটা থাকবে কি, সচিত্র গ্রাফাইট নির্মিত একটা লেড অক্সাইডের পাত। তার মানে একটা লেডের পাত আর একটা হচ্ছে কি লেড অক্সাইডের পাত। একটা লেডের পাত, একটা লেড অক্সাইডের পাত, একটা লেডের পাত, একটা লেড অক্সাইডের পাত, একটা লেডের পাত, একটা লেড অক্সাইডের পাত। আমি পরপর তাদেরকে কি করছি? সজ্জিত করছি। আমরা জানি কোষ হইতে গেলেই অ্যানোড লাগবে, ক্যাথোড লাগবে এবং তড়িৎ বিশ্লেষ্য লাগবে, এবং অর্থাৎ তড়িৎদ্বার এবং তড়িৎ বিশ্লেষ্য দুইটাই লাগবে। অর্থাৎ অ্যানোড লাগবে, ক্যাথোড লাগবে আর তড়িৎ বিশ্লেষ্য লাগবে। তাহলে আমি অ্যানোড হিসাবে লেডের পাত আর ক্যাথোড হিসাবে কি লেড সচিত্র গ্রাফাইট নির্মিত একটা লেড অক্সাইডের পাত আমি এখানে কি ইউজ করেছি। এখন দেখো এই যে পরপর সজ্জিত করছে, একটা লেডের পাত, একটা লেড অক্সাইডের পাত, এবং মাঝখানে একটা কি ফাইবার শীট, কাঁচ ফাইবার, একটা কাঁচ ফাইবার দ্বারা কি করা থাকবে? আলাদা করা থাকবে। কাঁচ, একটা কাঁচের ফাইবার দ্বারা কি আলাদা করা থাকবে। এবং এই যে লেড এবং লেড অক্সাইডের পাত পুরাটা সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণে, কি বলছি? সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণে কি করা হয়? নিমজ্জিত করা হয়। এটা পুরাটাকে একটা লেডের পাত, একটা লেড অক্সাইডের পাত, পুরাটা একটা কোথায় থাকবে? সালফিউরিক অ্যাসিডের মধ্যে নিমজ্জিত থাকবে। পুরোটা একটা সালফিউরিক অ্যাসিডের মধ্যে কি থাকবে? নিমজ্জিত করা থাকবে। এবার এরা কিভাবে কাজ করে? কেন? এটার মূলত কাজটা হচ্ছে যেন এটা তোমার যে পদার্থগুলো এটার জন্য দ্বিতীয়টা যেতে পারবে, দ্বিতীয়টা বা তৃতীয়টা যেতে পারবে। মূলত এটা একটা কোষ, একটা অ্যানোড, একটা ক্যাথোড, একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কি কোষ। আর একাধিক কোষের সমন্বয় হচ্ছে একটা কি ব্যাটারি। একাধিক কোষের সমন্বয় হচ্ছে একটা ব্যাটারি। তাহলে এটা এই যে কোষটা, এই যে লেড স্টোরেজ ব্যাটারিটা, এটা কিভাবে কাজ করে, এটা কিভাবে আমাকে বিদ্যুৎ দেয় বা কিভাবে বিদ্যুৎ উৎপাদন করে বা কিভাবে সঞ্চয় রাখে। দেখো লেড স্টোরেজ ব্যাটারির ক্ষেত্রে আমি যদি প্রথমেই দেখি ডিসচার্জ বিক্রিয়া, ডিসচার্জ। তাহলে ডিসচার্জ কি, এটাও আমাকে একটু জানতে হবে। তাহলে তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎ ধারকে অনাহিত করার পদ্ধতিকে বলা হয় কি ডিসচার্জ। তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎ ধারকে অনাহিত করার পদ্ধতিকে বলা হয় কি ডিসচার্জ। আমি কি বলতেছি আবারও? তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎ ধারকে অনাহিত করার পদ্ধতিকে বলা হয় কি ডিসচার্জ। তাহলে এর উল্টাটা হবে রিচার্জ হবে। তাহলে তড়িৎ রাসায়নিক কোষের তড়িৎ ধারকে আহিত করার পদ্ধতিকে বলা হয় কি রিচার্জ, ডিসচার্জ। তাহলে এটা যখন এই কোষটা অর্থাৎ এই ব্যাটারি যখন আমাকে বিদ্যুৎ দিবে, অর্থাৎ এর সাহায্যে যখন আমি রেডিও, টেলিভিশন, তোমার ফ্যান,
পাখা আমি চালাবো, তখন এটা কিভাবে আমাকে বিদ্যুৎ সাপ্লাই করে একটু দেখি। কি হচ্ছে অ্যানোড বিক্রিয়া, অ্যানোড জারণ বিক্রিয়া বা অ্যানোড অর্ধ বিক্রিয়া যেটাকে আমরা বলি, বা অ্যানোড অর্ধ বিক্রিয়া। কি হবে অ্যানোডে? আমার কি ছিল এখানে? লেড। আর কোথায় রাখছি আমি? সালফিউরিক অ্যাসিডের মধ্যে দ্রবীভূত করে রাখছি। তাহলে সালফিউরিক অ্যাসিড, এই সালফিউরিক অ্যাসিডটা এর মধ্যে আবার কিভাবে থাকে? H+ আয়ন, HSO4 কি 2 মাইনাস আয়ন। তাহলে এই যে যোগটা দেখতেছো এখানে তাহলে কি হবে? তাহলে এই যে লেড, এই সালফেটকে পাওয়ার আশায় দুইটা করে ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কি হবে? লেড 2+, লেড 2+ আর এই সালফেট মিলে হবে কি? লেড সালফেট। তাহলে এখানে উৎপন্ন হলো লেড সালফেট। সাথে তাহলে লেড সালফেট কি করলো? আমি আবারও বলতেছি যে লেড দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিয়ে লেড 2+ হলো, এই লেড 2+ এই সালফেটের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে কি? লেড সালফেট। আর এখান থেকে দুইটা হাইড্রোজেন প্লাস আয়ন কি এখানে রয়ে গেল, সাথে দুইটা ইলেকট্রন সে কি করছিল? ত্যাগ করেছিল। তাহলে আমি কি পাবো? এই যে ইলেকট্রন দুইটা এখানে যদি এই যে দেখবা ব্যাটারিতে একটা পজিটিভ প্রান্ত একটা নেগেটিভ প্রান্ত থাকে, তাহলে এই ইলেকট্রনটা এদিক দিয়ে কি হতে থাকবে? প্রবাহ হতে থাকবে। তখন আমার কি ফ্যান বা পাখা ঘুরবে। দেখি ক্যাথোডে কি হয়? ক্যাথোড অর্ধ বিক্রিয়া। তাহলে ক্যাথোড অর্ধ বিক্রিয়ার মধ্যে তুমি দেখো এখানে কি আছে? লেড অক্সাইড। কি আছে? আমার লেড অক্সাইডের পার। তাহলে এই যে লেড অক্সাইডের পার আর এখানের মধ্যে কি আছে? তোমার সালফিউরিক অ্যাসিড। আমি যদি একটু দেখি এই লেড অক্সাইডের মধ্যে লেডের জার্ম হচ্ছে +4, অর্থাৎ এইকে যদি এই সালফেটের সাথে যুক্ত হতে হয় তাহলে তাকে জার্ম হতে হবে কত? +2। তার মানে এই লেড 4+ ওইখান থেকে আগত ওই দুটো ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। এই দুইটা ইলেকট্রন সে কি করলো? গ্রহণ করলো। এখন এই যে ইলেকট্রন গ্রহণ করতেছে, তাহলে গ্রহণ করার ফলে তাহলে এখানে সার্বিকভাবে আমি কি পাবো? সার্বিকভাবে পাচ্ছি লেড, হ্যাঁ লেড অক্সাইড। তাহলে হচ্ছে এখানে লেড সালফেট প্লাস এখান থেকে দুইটা ইলেকট্রন রয়ে গেছে, আর দ্রবণে অলরেডি এই আয়নটা বিয়োজিত হওয়ার কারণে আরো দুটো কি হাইড্রোজেন প্লাস আয়ন রয়ে গেছে। তার মানে এখানে তোমার যদি আমি পুরাটা বলি 2H+ আয়ন বিক্রিয়া করে এখান থেকে হবে কত? লেড সালফেট প্লাস এখানে হবে কত? 2 অণু পানি। কি হবে? 2 অণু পানি। তাহলে এই যে পুরাটা, তাহলে লেড সালফেটের সাথে বিক্রিয়া করে লেড সালফেট, আর এখানে লেড অক্সাইড সালফিউরিক অ্যাসিড, এখান থেকে কি করবে? ওই দুটো ইলেকট্রন সে গ্রহণ করতেছে। আবার এখানে কি ছিল? দুইটা হাইড্রোজেন প্লাস আছে, ওই দুইটা হাইড্রোজেন প্লাস আর এর নিচে আছে কয়টা? দুইটা মিলে হচ্ছে কি এখানে 2 অণু পানি। এই ছিল আমার কি আমার ডিসচার্জ, যখন কি ডিসচার্জ, অর্থাৎ আমি টোটালটা যদি বলি এই যে লেড অক্সাইড লেড, তার মানে কি হচ্ছে? অনবরত আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে? ক্ষয় হয়ে যাচ্ছে। যখন টোটালটা কি হয়ে যাবে? ক্ষয় হয়ে যাবে। লেড ইলেকট্রন ত্যাগ করে দিয়ে কি লেড সালফেট হিসেবে কি আসবে, আর এবং এখানে কি এই আয়নগুলোতে এখানে কি দ্রবণ হিসেবে কি পাউডার হিসেবে কি জমা হয়ে থাকবে। যখন টোটালটা তোমার এই টোটালটা কি হয়ে যাবে? দ্রবীভূত হয়ে যাবে, গলে যাবে, তখন বুঝবা যে এটা কি হয়ে গেছে? এটা নিচে যখন জমা হয়ে গেছে, দ্রবীভূত হয়ে গেছে, তখন বলবে কি চার্জ, অর্থাৎ চার্জ শেষ হয়ে গেছে। তার মানে এখানে আর এখানে কেউ কি নাই, অবশিষ্ট বাকি নাই, অবশিষ্ট নাই। তখন এটাকে আমাকে কি করতে হবে? আবার রিচার্জ করতে হবে। রিচার্জ করছি আমি কি? যে কোষের তড়িৎ, রাসায়নিক কোষের তড়িৎ ধারকে আহিত করার পদ্ধতিকে আমরা বলি কি? রিচার্জ। তাহলে আহিত করার ক্ষেত্রে আমি আবারও বলতেছি যে পুরো বিক্রিয়াটা কি করতে হবে? লেড দুটা করে ইলেকট্রন ত্যাগ করে দিয়ে লেড সালফেট হিসেবে দ্রবণে চলে আসবে এবং এখানে নিচে তলার হিসেবে কি জমা হবে। এই সময় লেড অ্যানোড এবং ক্যাথোডে কি করবে? ক্ষয় করবে এবং নিচে কি হবে? জমা হইতে থাকবে। যখন টোটালটা জমা শেষ, তখন তার চার্জ দেওয়া কি শেষ। তার মানে সে আমাকে ইলেকট্রিসিটি দিতে পারবে না, বিদ্যুৎ দিতে পারবে না। এবার আমাকে রিচার্জ করতে হবে। তাহলে রিচার্জ কি হবে? দেখি রিচার্জ। তাহলে রিচার্জের ক্ষেত্রে মনে রাখবা যেটা এটা একটা ইয়ের মতো, যেটা আগে অ্যানোড হিসেবে কাজ করছে, রিচার্জেশনের সময় সে ক্যাথোড হিসেবে কাজ করবে।
অর্থাৎ আমরা জানি অ্যানোডে জারণ ঘটে, এখানে জারণ ঘটছে, ক্যাথোডে বিজারণ ঘটছে। রিচার্জের সময় যেটা অ্যানোড হবে সে কাজ করবে কার মতো? ক্যাথোডের মতো, অর্থাৎ সে ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। বাট একবার যেহেতু আমরা বলছি কি অ্যানোড অর্ধবিক্রিয়া, একবার নাম দিচ্ছি তাকে অ্যানোড, ওটা অ্যানোডই থাকবে, বাট কি করবে? রিচার্জের সময় সেটা ক্যাথোডের মতো কি কাজ করবে। তাহলে রিচার্জের সময় অ্যানোড অর্ধবিক্রিয়া, অর্ধবিক্রিয়া অর্থাৎ বাইরের বিদ্যুৎ উৎস থেকে যখন তুমি এই কোষের মধ্যে এখন বিদ্যুৎ দিবে তখন কি হবে? কি করবে? ওইখানে আমার ছিল কি আসলে লেড সালফেট। এবার এই লেড সালফেট বাইরের বিদ্যুৎ উৎস থেকে যখন তুমি কি দিচ্ছ? বাইরের বিদ্যুৎ উৎস থেকে যখন তুমি ইলেকট্রন দিচ্ছ, ওই দুটো ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। সাথে দ্রবণের মধ্যে কি আছে? হাইড্রোজেন প্লাস আয়ন আছে, ওইখান থেকে কি নিবে? হাইড্রোজেন প্লাস আয়ন। সব মিলে এখানে উৎপন্ন করবে লেড প্লাস কত? সালফিউরিক অ্যাসিড। একই রকম ভাবে তাহলে এটা অ্যানোড অর্ধবিক্রিয়া। আমি যদি বলি এবার কি ক্যাথোড অর্ধবিক্রিয়া, তাহলে ক্যাথোড অর্ধবিক্রিয়াটা কি হবে? ক্যাথোড অর্ধবিক্রিয়াটা দেখো, তাহলে ওইখানে কি আছে? আমার লেড সালফেট আছে, আর দ্রবণে আছে কি? পানি। হ্যাঁ, তাহলে এই দুইজন বিক্রিয়া করে এখান থেকে আমরা উৎপন্ন করবে সেই কি লেড অক্সাইড, প্লাস উৎপন্ন করবে কি সালফিউরিক অ্যাসিড, প্লাস দুইটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, সাথে এখানে দুইটা হাইড্রোজেন প্লাস। তার মানে আবার এগুলো কি হতে থাকবে? পূর্ণ হতে থাকবে। আবার সেই কোষগুলো কি দাঁড়াবে, আবার আগের মতো হয়ে যাবে। যখন পূর্ণ হয়ে যাবে তখন বলবো এটাকে আবার কি হয়ে গেছে? পরিপূর্ণ চার্জ হয়ে গেছে। এই চার্জ করার জন্য চার্জ হয়ে গেলে এটাকে আবার আমরা কি করব? ডিসচার্জ প্রক্রিয়া নিয়ে আসবো। তার মানে তুমি একটা জিনিস খেয়াল করলে, বা তোমরা যদি একটা জিনিস খেয়াল করে দেখবা, এখানের যে অ্যানোড বিক্রিয়া, এখানের অ্যানোড বিক্রিয়া দুইটা প্রায় কি সেম, শুধু উল্টা করে লেখা। তার মানে একবার সে ইলেকট্রন দান করতেছে আর একবার ইলেকট্রন কি গ্রহণ করতেছে। যখন আমাকে চার্জ দেয়, অর্থাৎ যখন ডিসচার্জ হয়, তখন সে অ্যানোড হিসেবে কাজ করে ইলেকট্রন ত্যাগ করে। যখন একে চার্জ দেওয়া হয় তখন সে ইলেকট্রন কি করে? গ্রহণ করে। তার মানে সে তখন ক্যাথোড হিসেবে কাজ করে, বাট তাকে লিখতে হবে কি? অ্যানোড। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল লেড স্টোরেজ ব্যাটারির গঠন এবং কৌশল। লেড স্টোরেজ ব্যাটারিতে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে লেড স্টোরেজ ব্যাটারিতে যখন চার্জ দেওয়া হয় ওইখানে তড়িৎ রাসায়নিক প্রক্রিয়া ঘটে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ঘটে। ফলে এখানে যে পানিগুলো আছে, এই পানিটা ভাইঙ্গা কি হয়? হাইড্রোজেন এবং কি অক্সিজেনে রূপান্তরিত হয়। এবং এখান থেকে ছোট ছোট দেখবা যে এখানে কি ছোট ছোট কি আছে? ছিদ্র আছে। এই ছিদ্র দিয়ে কি হয়ে যায়? এই হাইড্রোজেন এবং অক্সিজেন এখান থেকে কি বের হয়ে যায়। এই জন্য এই লেড স্টোরেজ ব্যাটারিতে মাঝে মাঝে কি দিতে হয়? পানি দিতে হয়। যদি আমরা পানি না দিই, এখানে সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা কি বেড়ে যাবে। এই সালফিউরিক অ্যাসিডের ঘনমাত্রা ঠিক রাখার জন্য এই লেড স্টোরেজ ব্যাটারিতে কি দিতে হয়? মাঝে মাঝে পানি দিতে হয়। আমরা দেখবা যে ব্যাটারির পানি বাজারে কিনতে পাওয়া যায়, মূলত ওইটা হচ্ছে একটা ডিস্টিল ওয়াটার। এখানে শুধু বিশুদ্ধ পানি, বিশুদ্ধ পানি কেন দেওয়া হবে? এখানে যে এখানে শত বাষ্পীভবন প্রক্রিয়া এবং ওই যে তড়িৎ যখন এটাকে রিচার্জ করতেছো, রিচার্জের সময় এখানে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ঘটে। এই তড়িৎ বিশ্লেষণের সময় এখান থেকে কিছু পানি কি হয়ে যায়? বের হয়ে চলে যায় কি আকারে? হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাস আকারে। এই জন্য পানির ঘনত্ব কমে যায়, অর্থাৎ এই সালফিউরিক অ্যাসিডের আপেক্ষিক গুরুত্ব কি বেড়ে যায় এবং কোষটা কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। এই কোষটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় এই জন্য আমি সালফিউরিক অ্যাসিডের মধ্যে তোমার এই লেড স্টোরেজ ব্যাটারির মধ্যে মাঝে মাঝে আমরা কি করি? পানি দিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।